নারায়ণগঞ্জ ইতিহাস, শিক্ষা ও সংগ্রামের এক গর্বিত জনপদ। এই জনপদের মানুষ আজ খুঁজছে একজন সৎ, যোগ্য, নির্লোভ ও সাহসী নেতৃত্ব। এই জনপদেরই সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী স্কলার ও সমাজসেবক ABM সিরাজুল মামুন। আমার জন্ম নারায়ণগঞ্জ জেলাতেই সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে 1967 সালে। তো আমার আব্বা মরহুম হাবিবুর রহমান এই নারায়ণগঞ্জের একজন অত্যন্ত সুপরিচিত শিক্ষক ছিলেন এবং অনেকেই জানবেন উনি কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। 1967 সালের 5 জুন নারায়ণগঞ্জের এক সম্ভ্রান্ত ও শিক্ষিত মুসলিম পরিবারে তার জন্ম। পরিবার থেকেই ABM সিরাজুল মামুন পেয়েছেন শিক্ষা, নৈতিকতা ও মানব সেবার অনুপ্রেরণা। ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধার অধিকারী। একাডেমিক শিক্ষার পাশাপাশি কোরআন, হাদিস, তাফসির ও ইসলামী ইতিহাসে তিনি গভীরভাবে অধ্যয়ন করেন এবং নিজ প্রচেষ্টায় হন কুরআনের হাফেজ। ইসলামী আদর্শ ও খেলাফত রাষ্ট্র ব্যবস্থার সৌন্দর্য অনুপ্রাণিত হয়ে সুবিচার ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়াকেই তিনি তার জীবনের মিশন হিসেবে গ্রহণ করেন। 80-র দশক থেকেই নারায়ণগঞ্জে একজন জনপ্রিয় ও অপ্রতিদ্বন্দ্বী ইংরেজি শিক্ষক হিসেবে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। আধুনিক ও ব্যতিক্রমী শিক্ষাদান পদ্ধতির কারণে তিনি হয়ে ওঠেন শিক্ষার্থীদের প্রিয় মোল্লা মামুন স্যার। হাজার হাজার ছাত্র আজ দেশ বিদেশে সুনামের সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তারই হাতে গড়া শিক্ষা ও আদর্শ নিয়ে। আমি নারায়ণগঞ্জে 1974 সালে চলে আসি সোনারগাঁ থেকে। তারপরে আমি বারেক ডিম স্কুলে ভর্তি হই এবং সেই স্কুল থেকে আমি 1982 সালে SSC পরীক্ষা দিই এবং পাশ করি এবং বারেক ডিম স্কুল থেকে আমি নারায়ণগঞ্জ জেলাতে SSCতে নারায়ণগঞ্জ জেলাতে প্রথম স্থান অধিকার করি। ওই সময় তো টাকার দাম অনেক বেশি ছিল, 7,500 টাকা আমি স্কলারশিপ পেয়েছিলাম ওই সময়টাতে। এবং ইন্টারমিডিয়েটে আমার পড়াশোনার বেতন আর সরকার নেয় নাই আমার কাছ থেকে। তারপর আমি আমার শিক্ষা জীবনে ঢাকা কলেজে যারা স্টার মার্ক পেত তাদের ঢাকা কলেজে কোনো ইন্টারভিউ লাগতো না, তো সেখানে আমি ভর্তি হওয়ার জন্য যাই, কিন্তু ঢাকাতে আমি ওই সময় চলাফেরা করার একটু সমস্যা ছিল, এই জন্য আমি নারায়ণগঞ্জ সরকারি তুরান কলেজেই ভর্তি হই এবং প্রথম বিভাগে 1985 সালে আমি সেখানে ইন্টারমিডিয়েট পাশ করি। ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 1987 সালে, 86 বা 87 হবে। কিন্তু আমার একটা সমস্যা ছিল, ওই যে আমি তখন থেকে গাড়ি ঘোড়ায় চড়তে পারতাম না। আমার একটা সমস্যা ছিল যে আমি কোনো যানবাহনে শুধু ট্রেন ছাড়া চড়তে পারতাম না। সেজন্য কয়েকদিন ক্লাস করার পরে আমি আর পড়াশোনাটা সেখান থেকে কন্টিনিউ করতে পারি নাই। পরে জগন্নাথ থেকে আমি স্নাতক পরীক্ষা দিই এবং সারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকে প্রথম বিভাগে 2য় স্থান অধিকার করি। পরবর্তীতে ইংরেজিতে আমি পরীক্ষায় সারা বাংলাদেশে আমি 3rd পজিশন নেই। এটা হলো আমার শিক্ষা জীবন। এবং এরপরে আমি আসলে যে রাজনীতিতে যে ইসলামকে আমি আমার জীবনের আদর্শ মনে করি। আমার কাছে মনে হয়েছে যে ইসলাম মানুষকে মুক্তি দেবে মানুষের শোষণ বঞ্চনা থেকে। সেজন্য আমি ইসলামী রাজনীতির সঙ্গে যুক্ত হই ছাত্রজীবন থেকেই এবং পেশাগতভাবে সুযোগ থাকার পরেও আমি আর অন্য কোনো পেশাতে যাইনি। আমি একদিন কলেজে আসলাম, এই শহীদ মিনারের সামনে দাঁড়িয়েছিলেন আমাদের ভিপি শামীম ওসমান সাহেব এবং আমি তখন ফর্ম ফিল আপে ব্যস্ত ছিলাম। এই যে কলেজের যে অফিস রুমে, সেখান থেকে তার লোকেরা আমাকে ডেকে নিয়ে আসে এবং বাইরে এসে পুরো ক্যাম্পাসে আমাকে লাঞ্ছিত অবস্থায় ধাক্কা এবং হালকা মারধর করতে করতে গেট পর্যন্ত পুরো ক্যাম্পাস ঘোরানোর পরে আমাকে গেটে নেওয়া হয়। অনেক ছাত্রনেতারা তাকে বলেছিল যে এই ছেলেটা খুবই ভালো ছেলে, নারায়ণগঞ্জের সবচেয়ে ভালো ছাত্র, তাকে এভাবে তুমি লাঞ্ছিত করো না। কিন্তু সে কোনো কথা শুনে নাই। আমি ফর্ম ফিল আপটা পর্যন্ত সেদিন করতে পারি নাই এবং সে বলল যে আর যেন কোনো দিন ক্যাম্পাসে তোকে না দেখি। এই একটা স্মৃতি। আরেকটা স্মৃতি হলো আমাদের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা একটা মিছিল বের করেছিলাম। মিছিলটা 3 তলা থেকে নিচতলায়, এখন তো ক্যাম্পাস চেঞ্জ হয়ে গেছে, আগের ভবন তো নাই, নিচতলায় আসার সাথে সাথে আমাদের সেই শামীম ওসমান সাহেবের লোকেরা আমাদের উপর হামলা করে এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে আমাদেরকে সেদিন মারধর করে। ছাত্রজীবন থেকে তিনি যুক্ত হন ইসলামী আদর্শিক রাজনীতিতে। স্বৈরশাসন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে একাধিকবার কারাবরণ করেন। খেলাফত মজলিস প্রতিষ্ঠা,
খতমে নবুয়ত আন্দোলন, বাবরি মসজিদ ভাঙার বিরুদ্ধে লং মার্চ, পার্বত্য শান্তি চুক্তি বিরোধী আন্দোলন, শাপলা চত্বরের ঐতিহাসিক সমাবেশ, প্রতিটি আন্দোলনে ছিল তার সাহসী ভূমিকা। আজ তিনি খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। ছাত্রজীবন থেকেই আমি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়েছি। সর্বপ্রথম 1985 সালে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে যখন আন্দোলন হয়, ওই সামরিক শাসনামলে আমি প্রথম গ্রেফতার হই 1985 সালে, এবং অত্যন্ত নিপীড়ন, সেখানে আমাকে অত্যন্ত রক্তাক্ত করা হয়। তার পরবর্তীতে দেশবিরোধী বিভিন্ন তৎপরতা এবং চুক্তির বিরুদ্ধে আরও কয়েকবার আমি গ্রেফতার হই। আমার এই রাজনৈতিক জীবনে মানুষের জন্য কাজ অব্যাহত রেখেছি। রাজনীতির বাইরেও এবিএম সিরাজুল মামুন মানেই নিরবিচ্ছিন্ন সমাজসেবা। 4 দশকের শিক্ষকতা জীবনের প্রায় সবটুকু আয় তিনি ব্যয় করেছেন অসহায় মানুষের জন্য। বিনামূল্যে শিক্ষা, ত্রাণ ও খাদ্য সহায়তা, চিকিৎসা ও কর্মসংস্থান, এতিম ও অভিভাবকবিহীন শিক্ষার্থীদের জন্য লিল্লা বোর্ডিং ও মাদ্রাসা প্রতিষ্ঠা। মানব সেবায় তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত। তো আমি তো দেয়ালঘড়ি মার্কায় নির্বাচন করছি, আগামী ত্রয়োদশ নির্বাচন। বন্দর আসলে সবসময় অবহেলিত। এই ব্রিজটা দীর্ঘকাল হয়েছে, বিগত সরকারের আমলে উদ্বোধন হয়েছিল, কিন্তু এখানে কাজটা শুরু করা যায়নি। প্রতিদিন হাজারো লক্ষ মানুষ এখানে অত্যন্ত কষ্ট করে, দুর্বিষহ কষ্ট করে, জীবনের ঝুঁকি নিয়ে তার নদীগুলি পার হয়। ব্রিজটা আসলে দ্রুতই শেষ করা দরকার। আপনারা তরুণরা তো অনেক বড় কাজ করে ফেলছেন বাংলাদেশে, এত বড় একটা গণ অভ্যুত্থান করছেন, অনেক বড় কাজ করছেন। ইনশাল্লাহ তরুণরা এখন দেশের চালিকা শক্তি আসলে। তো যেটা তোমরা যেটা চেয়েছিলে যে একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর বন্দর, সুন্দর নারায়ণগঞ্জ, তো সামনে নির্বাচন আসতেছে। পুরনো যে রাজনীতি যেগুলো মানুষ করে আসছে, ওই যে একটু আগে এক ভাই বলছে যে ভালো ভালো কথা তো সবাই বলে, সবাই ভালো কথা বলে, কিন্তু কাজের সময় কেউ থাকে না। তা আমরা যারা মানে একটা আদর্শ, আমরা ইসলামী আদর্শে বিশ্বাসী, আমরা আমাদের জীবনে ইসলামকে প্র্যাকটিস করি। ইসলাম আমাদেরকে শিখাইছে যে প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করতে হবে। হাদিসের মধ্যে আসছে যে যার প্রতিশ্রুতি নাই তার কোনো ধর্ম নাই। এটা আমরা আল্লাহকে ভয় করি। আমরা ইনশাল্লাহ যদি নির্বাচিত হই, সাধ্যে যতটুকু কুলায় ইনশাল্লাহ মানুষের সেবার জন্য আমরা কাজ করে যাব, এবং মানুষের দুঃখ কষ্ট যাতে দূর হয়, যাতে মানুষ একটু স্বস্তি পায়, সেই জন্য আমরা ইনশাল্লাহ সর্বোচ্চটা দিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। এই জন্য পুরনো যে রাজনীতি আসলে একটু ভাবা দরকার। স্বাধীনতার পর থেকে নানান দল এখানে কাজ করেছে, কিন্তু অনেকে চেষ্টাও করেছে কিছু কিছু, কিন্তু মানুষের আসলে কাঙ্ক্ষিত যে উন্নয়ন সেটা কিন্তু হয় নাই। মানুষের যে উন্নতি, মানুষের যে স্বস্তি, এবং যারা গরিব দুঃখী মানুষের একটু কল্যাণে কিছু কাজ করা, নির্বাচনের পরে দেখা যায় কাউকে আর পাওয়া যায় না। এটাই বাস্তবতা বাংলাদেশে। তো এই গতানুগতিক রাজনীতিকে প্রত্যাখ্যান করা উচিত, এবং আমরা যারা সত্যিকার আদর্শে বিশ্বাসী, ইনশাল্লাহ আমরা এই বন্দরবাসীর, বিশেষ করে বন্দরবাসী অবহেলিত কিন্তু আসলে এই দেখতে দেখা যায়, যে দৃশ্যপটগুলো দেখলেই বোঝা যায় যে মোস্ট পিপল আর নেগলেক্টেড হিয়ার। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের যতটুকু সাধ্যে কুলায় আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করব, যেহেতু আমরা আল্লাহকে ভয় করি এবং যেহেতু আমরা একটা আদর্শে বিশ্বাস করি। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সহজ সরল ও সাদামাটা, নির্লোভ, আপোষহীন, সৎ ও আল্লাহভীরু একজন আদর্শবান রাজনীতিবিদ হিসেবে ইতিমধ্যে তিনি নারায়ণগঞ্জবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।